হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। রিসেন্টলি একটা মজার ঘটনা বলতে পারেন চোখে পড়ল। চট্টগ্রাম কারাগারে দুধ বিক্রি ঘটনাটা, এটা অলরেডি মনে হয় সবার চোখে পড়ে গেছে। কারা কর্মকর্তা অনিয়মের মাধ্যমে কারাগারে দুধ বিক্রি করে। ঘটনা মূলত চট্টগ্রামের। বাংলাদেশ কারাগার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন বিভিন্ন সময় উঠছে, কিন্তু এবারের বিষয়টা আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন মূলত টিপু সুলতান সাহেব, উনি ব্যক্তিগত গরুর খামারের দুধ বাজার মূল্যের চেয়ে বেশি দামে বন্দীদের কাছে বিক্রি করেছেন। দাম বেশি একটা তেমন না, বাজারে 80-90 টাকা, সে হয়তো বা 100 টাকার মতো নিয়েছে এরকম। তো এমন তথ্য যখন আসছে, এটা আসলে অনেকগুলো জিনিস চোখে আঙ্গুল দেখায় গেছে। প্রথম বিষয়টা বলি, কেন এই ঘটনাটা গুরুতর। বাংলাদেশের কারাবিধি অনুযায়ী কোনো কারা কর্মকর্তা বা কর্মচারী বন্দীদের কাছে কোনো পণ্য বিক্রি বা ভাড়া দিতে পারবেন না, এটা স্পষ্টত। কিন্তু সেখানে ডিআইজি প্রিজন, এটা খুবই উচ্চপদ, সে তার সরকারি বাংলোর সামনে একটা খামার গড়ে তুলেছেন, যেখানে 13টির মতো গরু বাছুর লালন পালন করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এই খামারের দেখভালও সরকারি বেতনভুক্ত 4জন পরিচ্ছন্নতা কর্মী করতেছে, যারা মূলত কারাগারের বন্দীদের সেবা দেওয়ার জন্য বরাদ্দ। এখন প্রশ্ন আসতে পারে, দুধের ব্যবসা তাহলে কীভাবে করতেছে? দুধের ব্যবসার জন্য প্রতিদিন সকালে একটা ভ্যান গাড়িতে করে কারাগারের ভিতরে দুধ সরবরাহ করা হয়। এই দুধ কারাগারের ক্যান্টিনে 100 টাকা লিটারে বিক্রি করা হয়। কিন্তু কারাগারের ক্যান্টিনে সাধারণত বন্দীরা তাদের আত্মীয় স্বজনে পাঠানো টাকায় খাবার বা প্রয়োজনীয় জিনিস কেনেন। এই ক্যান্টিনের দেখভালের দায়িত্ব কারা কর্মকর্তাদের। ফলে ডিআইজি প্রিজনের নির্দেশে ক্যান্টিনে তার দুধ বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। এইটাতে সামান্য একটু স্বাস্থ্য ঝুঁকি থাকে বন্দীদের। বাইরের কোনো খাবার বা কাঁচা দুধ এমনি কারাগারে প্রবেশ করানো নিয়ম বহির্ভূত এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, কারণ কাঁচা দুধ সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা না থাকলে দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা বন্দীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। দুধ বিক্রির ক্ষেত্রে এই যে কতগুলো অনিয়ম করা হচ্ছে, প্রথমত পরিচ্ছন্নতা কর্মীদের ব্যক্তিগত কাজে লাগানো, বন্দীদের পরিচ্ছন্নতার সংকট দেখানো। বন্দীদের সংখ্যা ওইখানে প্রায় চট্টগ্রামে 5000-এর কাছাকাছি, পরিচ্ছন্নতা কর্মী আছে মাত্র 9 জন, যার মধ্যে 4 জনই ব্যস্ত ডিআইজি প্রিজনের গরুর খামারের পরিচর্যায়। কারাগারের ক্যান্টিনের কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করে তাদের দুধ কেনায় বাধ্য করা হচ্ছে। এই বিষয়ে যখন বিভিন্ন মিডিয়া ডিআইজি প্রিজন সাহেবের সাথে কথা বলছে, সে বলছে এরকম যে দুধ অত বেশি দেই না, সামান্য দামও বেশি রাখি না, এত অসুবিধা কী, আগে ওনাকে সেই কাজ করছে। কিন্তু কারাবিধির স্পষ্ট নির্দেশনা অনুযায়ী কারা কর্মকর্তারা কোনোভাবেই কারাগারের ব্যবসা পরিচালনা করতে পারেন না, এমনকি কাঁচা দুধ কারাগারে প্রবেশ করানো নিষেধ। কারা মহাপরিদর্শক এই বিষয়টা যখন অবগত হয়েছেন, তারও প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন সাহেব, সে নাকি বলছে তিনি বিষয়ে আগে জানতেন না। কেউ অনুমতি নিয়ে 2-1টা গরু পালন করতে পারেন, কিন্তু কারাগারের দুধ বিক্রি বিষয়টা সে নাকি খতিয়ে দেখবে। এই বিষয়ে প্রথম কাজ করা উচিত ছিল দুধ সরবরাহটা বন্ধ করা। বন্দীদের নিরাপত্তার কথা চিন্তা করে কারাগারের বাইরে থেকে আসা কাঁচা দুধ পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। আর সে যে এই দুর্নীতিটা করেছে, কোনো সরকারি কর্মকর্তা কিভাবে তার ব্যক্তিগত ব্যবসা এইভাবে পরিচালনা করতেছে, এটা আসলেই তদন্ত করা উচিত। বন্দীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা কর্মীদের যথাযথ কাজে ফিরিয়ে আনা,
নিয়মিত পর্যবেক্ষণ করা, কারাগারে অভ্যন্তরীণ কার্যক্রম ঠিক মতো নিয়ম পালন করা হচ্ছে কিনা তা খেয়াল করা। আসলে কি, কারাগারে বন্দীদের জীবন খুবই সীমিত, কিন্তু তার মানে এটা না যে হচ্ছে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে হবে। এটা তো শুধু বিষয়টা বেশ হচ্ছে। অনেক সময় দেখা যায় হচ্ছে অনেক নেশা জাতীয় দ্রব্য, সিগারেট, পানি, এইগুলো হচ্ছে, পানি বলতে লাল পানি, এইগুলো হচ্ছে হলো এরকম এক্সট্রা মুনাফার বিনিময়ে হচ্ছে অনেকে সরবরাহ করে থাকে। এই অনিয়মগুলো যদি অতি সত্বর পর্যালোচনা না করা হয়, এটা একটা ব্যাধি হয়ে দাঁড়াবে। এই দুর্নীতি বন্ধের জন্য আমাদের কিছুটা করা উচিত। কী করা উচিত আপনারা অবশ্যই তা কমেন্টে জানাবেন। ও আচ্ছা, আরেকটা বিষয় তো বলাই হলো না, সেটা হলো ট্যাগলাইন কি জানেন এই কারা অধিদপ্তর এদের? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই শপথ বাক্য মননে এবং চেতনায় ধারণ করলেই দেশের কারারক্ষীদের দায়িত্ব পালন করার কথা। দেশের সব কারা ফটকে বড় অক্ষরে এই স্লোগান লেখা আছে, কিন্তু এই শপথ বাক্য বা স্লোগান নিজেরাই মানছেন না কারা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। কারারক্ষীদের সহায়তায় অপরাধে জড়িয়ে পড়ছে কারাবন্দীদের বড় একটা অংশ। এটা আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন। বন্দীদের মধ্যে শৃঙ্খলা আনার দূরের কথা, উল্টো অনিয়ম করে কোনো কোনো কারারক্ষী একই পদে দায়িত্ব পালন করছেন বছরের পর বছর। এসব অনিয়ম দূর করতে 1.5 বছর বা একটু লম্বা সময় আগে বিভিন্ন অপরাধে প্রায় 300-র কাছাকাছি কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি করা হয়েছিল। এরপরও অনিয়ম দুর্নীতি থামেনি। বদলি হওয়া ওই সব কর্মকর্তা কর্মচারীরও দুর্নীতি থেমে নেই। কারাগারের অন্তত 40 জন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত করছে দুদক। এর বাইরেও নানা অনিয়মে জড়িত বিভিন্ন পর্যায়ে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। কারাগারের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির শাস্তি শুধু বদলি, জাস্ট ওএসডি না এই টাইপের, জাস্ট বদলি, নাথিং এলস। এই লঘুদণ্ডকে তারা কোনো শাস্তি মনে করেন না। নতুন কারাগারে বদলি হয়ে তারা ফের একই অপকর্ম শুরু করেন। কারা অধিদপ্তরের ওয়েবসাইটে বলা আছে, কারাগারে বন্দীদের কঠোর নিরাপত্তা প্রদান ও তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, বন্দীদের সঙ্গে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করা, সুনাগরিক হিসাবে সমাজে বন্দীরা যাতে পুনর্বাসিত হতে পারে সেজন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা। কিন্তু সরকারি তদন্তেই দেশের কারাগারগুলোর বাস্তব চিত্র উল্টো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা শাখার প্রধান ও অতিরিক্ত সচিবের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হচ্ছে। দেশে অন্তত 37টি কারাগারের অনিয়ম দুর্নীতি ওপেন সিক্রেট। অর্থের বিনিময়ে আসামিদের সঙ্গে বিশেষ সখ্যতা, অনৈতিক সুযোগ-সুবিধা দেওয়া নেওয়া, প্রত্যক্ষ পরোক্ষভাবে একাধিক কর্মকর্তা কারারক্ষী এসব অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও শাস্তি হিসাবে শুধু অন্যত্র বদলি করা হয়। পরবর্তী সময়ে জোরালো তদবির যদি থাকে, সেই বদলি আবার স্থগিত হয়ে যায়। আচ্ছা, একটা ভালো কথা তো বললামই না, সেটা হচ্ছে আসামিদের ভিতরে যখন নেওয়া হয়, ফর এক্সাম্পল আপনাকে হচ্ছে আদালত থেকে নির্দেশ দিল আপনাকে কারাগারে পাঠানো হবে। প্রথমে আসামিদের কারাগারের একটা কক্ষে আনা হয়। কারাগারের ভাষায় এটাকে আমদানি কক্ষ বলে। এই কক্ষে আসা আসামিদের বলা হয় গুরু।
এইখান থেকে তাদের বিভিন্ন ওয়ার্ডে বিক্রি করা হয়। এসব ওয়ার্ড নিয়ন্ত্রণ করে থাকেন পুরাতন বন্দীরা, ওয়ার্ড ইনচার্জ ও কারারক্ষীরা। ওয়ার্ড থেকে কেউ কেউ হাসপাতালে চিকিৎসার নামে বিক্রয় হয়ে থাকেন টাকার বিনিময়ে। তবে হাসপাতালে চিকিৎসার জন্য মাসে 8 থেকে 15,000 টাকা দিতে হয়। হাসপাতাল ছাড়া অন্য ওয়ার্ডে থাকতে গেলে সেক্ষেত্রে 3 থেকে 5,000 টাকা বন্দীদের কাছ থেকে আদায় করা হয়। প্রতিটি ওয়ার্ডে নিয়োজিত একজন নিয়ন্ত্রক কারা কর্মকর্তাদের উৎকোচ নিয়ে নতুন বন্দীদের ক্রয় করে থাকেন। পরবর্তী সময়ে নিয়ন্ত্রকদের মধ্যে ওয়ার্ড পরিচালিত হয়। নিয়ন্ত্রকদের অর্থ না দিলে বন্দীদের উপর নেমে আসে সেই রকম টর্চার। অনিয়ম শেষ এখানেই না। শীতকালে ওয়ার্ডে মোটা কম্বল বা অতিরিক্ত কম্বল পেতে হলে বন্দীদের প্রত্যেককে 5,000 টাকা করে দিতে হয়। পর্যাপ্ত পানি পেতে হলেও টাকা দিতে হয়। কারাগার তল্লাশিকালে কোনো মাদকদ্রব্য পাওয়া গেলে সেগুলো নষ্ট করার নিয়ম থাকলেও তা করা হয় না। আর টাকাওয়ালাদের যে আয়েশি জীবন, সেটা আমরা সবাই কম বেশ জানি। কেন্দ্রীয় কারাগারে আসামিরা মূলত 3টে স্তরে বিন্যস্ত থাকে। সবার কাছ থেকে কম বেশি টাকা নেওয়া হয়। মোটামুটি ভালো খাওয়া থাকার জন্য দিতে হয় 3,500 টাকা। মাঝারি ধরনের খাবার জন্য দিতে হয় 2,500-এর মতো। এবং কোনো স্থানে থাকতে হলে 1,200 টাকা দিতেই হয়। টাকা আদায়ের বিষয়টি বেআইনি হলেও কারাগারে এটা এখন মোটামুটি নিয়ম। আগে টাকা প্রতি মাসে নেওয়া হলেও এখন নেওয়া হয় সপ্তাহে। এছাড়া বড় ব্যবসায়ী, চোরাচালান বা মাদকের সাথে যারা অভ্যস্ত, বিলাসী জীবনের জন্য থাকেন তারা কারাগার হাসপাতালে। এর জন্য জনপ্রতি গুনতে হয় 25,000 টাকা। অসুস্থ না হলেও তারা টাকার বিনিময়ে হাসপাতালে থাকা খাওয়ার সুযোগ করে দেন। টাকা না দিলে যারা অসুস্থ তারাও ঠিকমতো চিকিৎসা পায় না। দুর্নীতির দায়ে অভিযুক্ত যেমন জিগে শামীম, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অনেকেই চিকিৎসার নামে হাসপাতালে অবস্থান করে। নানান ছলচাতুরি ও কারাগারের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজকে রোগী সাজে অধিকাংশ সময় হাসপাতালে থাকেন তারা। এমন অভিযোগ মাঝে মধ্যে উঠলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এসব অনিয়ম ও দুর্নীতি দীর্ঘদিন চলমান থাকলেও কারাভ্যন্তরে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে বিভিন্নভাবে বলা হয়েছে, বাট লাভ হয়নি। দুর্নীতির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকবার তদন্ত কমিটি করা হয়েছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশও করা হয়েছে, কিন্তু কার্যকর কিছু হয়নি। এমনকি অগ্রগতি সম্পর্কে বিভিন্ন সময় মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় চিঠি বা অনেক কিছু জানতে চাইলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখনও নিষ্পত্তি হয় নাই, এরকম গতানুগতিক বাক্য সংযুক্ত করে মন্ত্রণালয়ের চিঠি রিপ্লাই দিয়ে দেয়। এভাবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ফাইল ঘেরাটোপে বেড়াজালে আটকে থাকে। এতে দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। আমাদের এই কারার নিয়মগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। কারণ 1864 সালে প্রথম জেল কোড করা হয়, 1864 সালে। এরপর স্বাধীন বাংলাদেশ কারা সংস্কার কমিশন একবারে হয়েছিল সম্ভবত 1978 সালে নভেম্বর মাসের দিকে, বিচারপতি FKM মোনেমের নেতৃত্বে। ওই কমিশন জেল কোড সংশোধনে 180টা সুপারিশ করে, তবে তা বাস্তবায়ন হয় নাই। 2018 সালে কারাবন্দী সংশোধনমূলক পরিষেবা ও পুনর্বাসন আইন নামে আরেকটা কমিটি গঠন করা হয়েছিল। এই কাজও আলোর মুখ দেখতে পারে নাই। শুধু কি কারাগারে খারাপ কাজ হয় না? সব যে খারাপ তা না, কিছু ভালো কাজও হয়েছে এর মধ্যে।
যেমন কারাগারে এখন একটা ভিন্ন ডিপার্টমেন্ট আছে, উৎপাদন শাখা বলে এনারা। দেশের প্রায় 28টা কারাগারে এখন কারাবন্দীরা প্রায় 38টার মতো ট্রেডে বিভিন্ন কাজের প্রশিক্ষণ পাচ্ছেন। তারা উৎপাদনে সম্পৃক্ত হচ্ছেন। ভুল না করলে 2014-15 সাল থেকে প্রায় 25,000 বন্দীরা এটার লাভ্যাংশ হিসাবে প্রায় 70 লাখ টাকার মতো পাইছে। খাবার উন্নত হয়েছে। 200 বছর ধরে চলে আসা নাস্তায় রুটি গুড় এখন আর দেওয়া হয় না। এখন খিচুড়ি, সবজি, রুটি, হালুয়া দেওয়া হয়। বিশেষ দিনে উন্নত খাবার দেওয়া হয়। আদালতে হাজিরা দিতে যাওয়া বন্দীদের আগে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, এখন তার ব্যবস্থা হচ্ছে। কাশিমপুর, কেরানীগঞ্জ এরকম কারাগারে লাইব্রেরিও আছে, জিমনেশিয়ামও আছে, খেলাধুলার ব্যবস্থা তো থাকেই। বন্দীদের সাথে পরিবারের টেলিফোন যোগাযোগের একটা ব্যবস্থা আছে এখন। কিন্তু এর মানে এই নয় যে দুর্দশা কমে গেছে। দুর্দশা ভয়ঙ্কর রকমের এখনও আছে। নারী বন্দীদের দুর্দশা তো আরও প্রকট। নারী বন্দীদের জন্য নিরাপত্তার অভাব ও নিয়মের মাত্রা সবারই জানা। নারী বন্দীরা প্রায়শই হয়রানি ও নির্যাতনের শিকার হন, সবাই জানে, কিন্তু কোনো উদ্যোগ নেই। যদি স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি, এটা প্রতিটা কারাগারেরই সমস্যা। বাংলাদেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা কয়েক গুণ বেশি বন্দি রাখা হয়, যা অত্যন্ত অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশ সৃষ্টি করে। প্রতি কক্ষে বন্দির সংখ্যা যেখানে 20 জন থাকার কথা, সেখানে 50 থেকে 60 জন থাকে। একবার ভাবা যায়। বাংলাদেশের কারাগার ব্যবস্থা চালু হয় সেই ব্রিটিশ আমলে। অপরাধী হিসাবে প্রমাণিত বা প্রমাণের জন্য অপেক্ষমান ব্যক্তিদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখার পন্থা হিসেবে উপমহাদেশে কারাগার ব্যবস্থার উৎপত্তি করে ব্রিটিশরা। সমাজ বিরোধী কার্যকলাপ, যেগুলোকে আইনের মোড়কে অপরাধ হিসাবে আখ্যায়িত করা হয়, সেই কার্যকলাপের সংগঠন করলে একজন ব্যক্তিকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হয় এবং শাস্তি হিসাবে কারাগারে বন্দি করে রাখা হয়, কিংবা ফাঁসি দেওয়া হয় অথবা অর্থদণ্ড দেওয়া হয়। আবার অনেকের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগে আনা হয়েছে, কিন্তু অপরাধ এখনও সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়নি। তাদেরকেও কারাগারে বন্দি রাখা হয়, বিচারের জন্য অপেক্ষমাণ বন্দি হিসাবে। যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তারা নির্দিষ্ট মেয়াদে কিংবা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মোটামুটি কারাগারে বন্দি থাকেন, তারপর মুক্ত পান। আর যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় না, তারা কোর্টের নির্দিষ্টে কারাগার থেকে মুক্তি পেয়ে যান। এক্ষেত্রে আইনের প্রণিধানযোগ্য নীতি হলো দোষী সাব্যস্ত বা প্রমাণিত হওয়া পর্যন্ত প্রত্যেকেই নির্দোষ। কেননা অপরাধী নিজেও তার অপরাধকৃত কর্ম সম্পর্কে সম্যক ধারণা অধিকারী হয়ে ওঠেন না। যতক্ষণ পর্যন্ত না অপরাধ প্রমাণিত হয়, একজন ব্যক্তিকে নিরপরাধ হিসাবে ভাবা হয়। তবে বিচারিক হাজতি বা দণ্ডপ্রাপ্ত আসামি উভয়কেই কারাবরণ করা হয়। অপরাধীর ঠিকানা যে যুক্তিতে কারাগার করা হয়েছে, আধুনিকতার মানে তাকে অনেকেই সংশোধনাগার বলে আখ্যায়িত করে থাকেন। কাজীর গরু কেতাবে বা গোয়ালে কোথাও নেই, অর্থাৎ বাস্তবতা ভিন্ন। আজ থেকে 128 বছর আগে 1894 সালে অবহেলিত ভারতবাসীর জন্য ব্রিটিশরা যে আইন তৈরি করে গেছে, সেই আইনটা এখন বলবৎ রয়েছে। বর্তমানে বন্দীদের জন্য সীমিত অধিকার সম্বলিত যে কয়েকটি আইন রয়েছে, সেগুলো হলো কারা আইন 1894, বন্দি আইন
1900, বন্দি শনাক্তকারী আইন 1920, নির্যাতন এবং হেফাজত মৃত্যু নিবারণ আইন 2013, বন্দি আদালত হাজিরা 1955, শিশু আইন 2013। জেল কোডের বিধি 2 অনুযায়ী বাংলাদেশের 4 ধরনের কারাগার রয়েছে, যেমন কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার, সাবসিডিয়ারি কারাগার, বিশেষ কারাগার। জেল কোডের বিধি 1616 অনুযায়ী 6 ধরনের বন্দি রয়েছে, যেমন সিভিল বন্দি, বিচারাধীন বন্দি, মহিলা বন্দি, 21 বছরের নিম্ন পুরুষ বন্দি, পুরুষ বন্দি যারা বয়ঃসন্ধিতে উপনীত হয়নি, অন্যান্য সাজাপ্রাপ্ত পুরুষ বন্দি। যাই হোক, বিভিন্ন বন্দির বিভিন্ন মেয়াদকালের জন্য কারাগার থাকতে হয়। দেশের কারাগারে কয়েদিরা খুবই মানবেতর জীবনযাপন করে থাকেন। জেলখানা বা কারাগারে বসবাসের চিত্র খুবই ভয়ঙ্কর। এখানে সুস্থ স্বাভাবিক বসবাসের কোনো পরিবেশ নেই। অত্যন্ত ঘনত্বের মধ্যে গাদাগাদি করে থেকে আসামিরা অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশে এখন মোট কারাগার কম বেশি প্রায় 80টা। এর মধ্যে 13টি কেন্দ্রীয় কারাগার, বাকিগুলো জেলা কারাগার। এসব কারাগারে মোট বন্দি ধারণ ক্ষমতা 42,000 মতো, কিন্তু তার প্রায় দ্বিগুণ। বিভিন্ন প্রতিবেদনে বন্দি সংখ্যা প্রায় 82-83,000 মতো উঠে আসছে। নারী কম বেশ 3,000-3,500 মতো, বাকি সবটাই পুরুষ, মানে প্রায় 79,000-80,000 মতো। বলা হয়ে থাকে, বন্দি যত বাড়ে কারাগারের অবস্থা তত কাহিল হয়, অবস্থাপনার মাত্রা তত বাড়ে। সে অনিয়ম অবস্থাপনা দুর্নীতির জন্ম দেয়। 2018 সালে 26 অক্টোবর চট্টগ্রাম কারাগারে কারাধ্যক্ষ সোহেল রানা বিশ্বাসকে 44,43,000 টাকা, 2.5 কোটি টাকার স্থায়ী আমানত FDR, 1,30,00,000 টাকার নগদ চেক, 12 বোতল ফেন্সিডিল সহ ময়মনসিংহগামী ট্রেন থেকে রেলওয়ে পুলিশ গ্রেফতার করে। আপনি বুঝতে পারতেছেন, একটা কারাধ্যক্ষের কাছে এই পরিমাণ জিনিস জব্দ হয়েছে। ভয়াবহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা তদন্ত কমিটি 1 বছর মানে কারাগারে অনিয়ম দুর্নীতি নিয়ে যেসব খুঁজে পেয়েছে সেগুলো হলো ক্যান্টিনে অনিয়ম, বন্দি বেচাকেনা, যেটা একটু আগে আমি আপনাদের বললাম, সাক্ষাৎ বাণিজ্য, মানে কেউ আসছে দেখা করতে, তার সাথে দেখা করতে নিয়ে বাণিজ্য করা, সিট বাণিজ্য, খাবার বাণিজ্য, চিকিৎসা, জামিন, সব কিছু নিয়ে বাণিজ্য হয়। এসবের পাশাপাশি রয়েছে দিনের পর দিন বিনা বিচারে নিরাপরাধ নারী পুরুষের কারাবন্দী থাকার করুণ কাহিনী, সেগুলো আর নাই বা বলি। তারপর রাজনীতিক কিছু তো কারণ থাকেই। ব্রিটিশ উপনিবেশিক ভারতে নজরুলের মতো অসংখ্য কারাবন্দী ছিলেন, তাদের জীবন অভিজ্ঞতা লিখে গেছে। কেউ কেউ জীবনবন্দির অভিজ্ঞতা নির্যাতনের কাহিনী লিপিবদ্ধ করেছে, আবার স্বাধীন দেশেও বন্দিত্বের যন্ত্রণার কথা লেখা আছে। কিন্তু কিছু আত্মকাহিনী থাকে, যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামাচা, আমার দেখা নয়াচিন, এগুলো কারা সাহিত্যের অনন্য দৃষ্টান্ত। কারাফেরত বন্দীদের অভিযোগ রয়েছে এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় কারাগারের নানা অনিয়ম নিয়ে অনেকবার খবর প্রকাশিত হয়েছে। কারাবন্দীদের ভাষায় কারাগারের ভেতরটা হলো একটা বৈধ ব্যবসা কেন্দ্র, যেখানে কয়েদিরা রয়েছেন নানা সিন্ডিকেট, আছে কারাগারের কিছু অসাধু কর্মকর্তা, কারাগারের অভ্যন্তরে বিভিন্ন ব্লক লিজ দেওয়ার অভিযোগ রয়েছে। কারাগারে যারা বন্দি হিসাবে যান তারা কোথায় থাকবেন, কতটা ভালো থাকবেন তা নির্ভর করে তাদের উপর, অর্থাৎ তাদের টাকার উপর, কিংবা বাইরে থেকে প্রদত্ত পরোক্ষ প্রভাবের উপর। অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধ মোকাবিলার জন্য বন্দি অধিকার কমিশন, যেটাকে প্রিজনার্স রাইট কমিশন সংক্ষেপে PRC বলে, প্রতিষ্ঠা করা যেতে পারে।
যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন বিচারপতি, মানবাধিকার কমিশনের সদস্য, দুদকের সদস্য, সরকারি প্রতিনিধি, দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব থাকবেন এবং কমিশন পর্যায়ে জনবল থাকবে, যাতে দেশের সবগুলো কারাগার যে কোনো সময় পরিদর্শন করার আইনগত অধিকার ও সক্ষমতা থাকে। কারাবন্দীদের অভিযোগ সমূহ শোনার জন্য পিআরসির অধীনে কমপ্লেইন সেল গঠন করা যেতে পারে, যেখানে কারাগারের নিরাপত্তার জায়গায় কমপ্লেইন বক্স থাকবে, যাতে অভিযোগকারীরা কারা কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে তাদের অভিযোগ কমপ্লেইন বক্সে জমা দিতে পারে। অত্র কমপ্লেইন বক্সে শুধু প্রিজনার্স রাইটস কমিশন বা পিআরসি খুলতে পারবে, অথবা প্রতি সপ্তাহে কমিশনের কর্মকর্তা যখন কারাগার পরিদর্শন করবেন তাদের হাতে উক্ত অভিযোগ হস্তান্তর করতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে একজন অভিযোগকারী জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি জোরালোভাবে বিবেচনা করতে হবে, কেননা চার্জশিট না আসা পর্যন্ত একজন অপরাধীর বিরুদ্ধে জুডিশিয়াল প্রসিডিং আরম্ভ হয়নি এবং তিনি তখন পর্যন্ত নির্দোষাবরে এবং সাজাপ্রাপ্ত নন। একজন অভিযুক্তকে তার মৌলিক অধিকার এবং তার পারিবারিক সান্নিধ্যের থেকে বঞ্চিত করা উচিত নয়। অথচ অনেক কোর্টের শুনানিকালে লক্ষ্য করলে দেখা যায় উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না। এর অর্থ হলো এটাই যে আমরা একজন নাগরিকের মৌলিক অধিকার এবং জীবনের সোনালী সময়গুলোকে সম্মান করতে ব্যর্থ হচ্ছে এবং অবহেলা করছে। এর ফলশ্রুতি মানবতা হচ্ছে ভুলুণ্ঠিত এবং দূরিত। দেশের কয়েদিরা কারাগারে খুবই মানবতার জীবনযাপন করে। জেলখানা বা কারাগারে বসবাসের চিত্র খুবই ভয়াবহ। বাংলাদেশের কারাগারের এই অনিয়ম ও দুর্নীতি এক দুদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। কারাগার যেখানে অপরাধীদের সংশোধন ও পুনর্বাসনের ব্যবস্থা থাকার কথা, তা অনেক ক্ষেত্রেই অপরাধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারাগারের ভিতরে দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, বন্দীদের উপর নির্যাতন, অবৈধ লেনদেন ও অসাম্যের চিত্র এতটাই প্রকট যে এটি এখন ওপেন সিক্রেট। এই সমস্যাগুলোর সমাধান না হলে দেশের বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব না। তাই প্রয়োজন যথাযথ সংস্কার, কঠোর নজরদারি ও বাস্তবমুখী সমাধান। কারাগারে অনিয়ম ও দুর্নীতির প্রধান কারণগুলো যদি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, তার মধ্যে সবার উপরে থাকবে অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাব। কারাগারের কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সঠিক তদারকি নেই। কোনো দুর্নীতির অভিযোগ উঠলে তা তদন্ত হয় বটে, কিন্তু কার্যকর কোনো শাস্তির ব্যবস্থা করা হয় না। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধুমাত্র বদলি করাই একমাত্র শাস্তি হিসাবে বিবেচিত হয়, যা কার্যত কোনো প্রতিরোধ গড়ে তোলে না। দুর্বল প্রশাসনিক কাঠামো, অনেক কারাগার পর্যাপ্ত জনবল নেই, ফলে কারারক্ষীরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য হয়। এতে তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, এই যে দুধের গল্প যেটা দিয়ে শুরু করলাম, এছাড়া ঘুষ নেওয়ার সুযোগ অলওয়েজ তারা খুঁজতে থাকে। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা দীর্ঘদিন একই জায়গায় থেকে যান, যার ফলে তারা স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং দুর্নীতিতে লিপ্ত হয়। বন্দীদের বিভিন্ন জনের সাথে বিভিন্ন সম্পর্ক, অবৈধ সুবিধার তো একটা বিষয় থাকে, যেটা টাকা ও ক্ষমতার জোরে কিছু বন্দী কারাগারের ভিতরে বিশেষ সুবিধা পেয়ে থাকে। টাকা দিয়ে হাসপাতালে শয্যা কিনে ভালো খাবার পাওয়া এবং অন্যান্য বিলাসবহুল সুবিধা ভোগ করা, যেটা আমি আমার অলরেডি ভিডিওতে বললাম। দুর্নীতির মাধ্যমে কারাগারের ভিতরে মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধ সংগঠন করা, নির্যাতনের যে বিষয়টা থাকে এবং বৈষম্যমূলক আচরণটা চলে, এটাও একটা অন্যতম কারণ।
কারাগারে নবাগত বন্দীদের নির্যাতন করার বিষয়টা ওপেন সিক্রেট, এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। টাকা না দিলে বন্দীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, দরিদ্র ও সাধারণ বন্দীরা ন্যূনতম মানবাধিকার সুবিধা থেকে বঞ্চিত হয়। তদন্ত শাস্তির যে একটা দুর্বলতা, এটা আরও সাহসী করে তোলে দুর্নীতিবাজ কারা কর্মকর্তাদের। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা, যেটা আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই, শুধু তদন্ত তদন্ত তদন্ত, আউটপুট না। কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠলে কেবলমাত্র বদলি, এটা আসলে কোনো শাস্তি না। এটা কোনো ক্ষেত্রে প্রকৃত শাস্তির বিকল্প হতে পারে না। সমাধানের জায়গায় যদি বলি, বাংলাদেশের কারাগারের বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে হলে ব্যাপক সংস্কার, কঠোর আইনি ব্যবস্থা ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। যদি তার মধ্যে কিছু বলি, কারাগার ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা এবং তাদের কার্যক্রম যাচাই করে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা, কারা প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, কারাগারের সকল বন্দীদের জন্য নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা, ডিজিটাল নজরদারির ব্যবস্থায় সবাইকে নিয়ে আসা। কারাগারের ভিতর চাইলে বিভিন্ন ধরনের নজরদারি, যেমন সিসিটিভি ক্যামেরা, এগুলো চাইলে স্থাপন করতে পারে। বন্দীদের সাক্ষাৎ ও লেনদেনের সব প্রক্রিয়া ডিজিটালভাবে মনিটরিং করা, যাতে দুর্নীতি এবং অবৈধ লেনদেন রোধ করা যায়। ঘুষ ও অবৈধ লেনদেন বন্ধে কঠোর আইন প্রয়োগ করা, ঘুষ গ্রহণ ও প্রদানের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারী ও বন্দীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। কারাগারে টাকার বিনিময়ে ওয়ার্ড নির্ধারণ, হাসপাতালে শয্যা বিক্রি এবং অন্যান্য সুবিধা দেওয়ার অনৈতিক চর্চা বন্ধ করতে হবে। মানবিক ও বন্দীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ করা যাবে না। কারারক্ষীদের এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। কারাগারে পর্যাপ্ত খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে হবে। নির্যাতন, বৈষম্যমূলক আচরণ ও ক্ষমতা অপব্যয় বন্ধে নিয়মিত পরিদর্শন ব্যবস্থা চালু করতে হবে। কারা প্রশাসনে কর্মচারীদের বদলি ও পদোন্নতির নীতিমাত্রা কঠোর করতে হবে। দীর্ঘদিন একই স্থানে থাকা কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময় অন্তর বদলি করতে হবে, যাতে তারা অপরাধী চক্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে না পারে। কারা অধিদপ্তরে সকল কর্মী কর্মকর্তার তথ্য প্রকাশ করতে হবে, যাতে যে কোনো অনিয়ম সহজেই নজরে আসে। কারাগার সংস্কার ও আধুনিকরণ, বন্দীদের জন্য মানসম্মত থাকার জায়গা, পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। কারাগারে প্রশিক্ষণ ও কর্মস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, যাতে বন্দীরা মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। কারাগারে মানবিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং সেশন চালু করা উচিত, যাতে বন্দীরা পুনর্বাসনের সুযোগ পায়। স্বাধীন তদারকি সংস্থা গঠন করা, কারাগারের অনিয়ম তদন্তের জন্য একটি স্বাধীন সংস্থা গঠন করতে হবে, যা দুর্নীতির তথ্য প্রকাশ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কারাগারে বন্দীদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি স্বতন্ত্র অভিযোগ ব্যবস্থাপনা চালু করতে হবে। বন্দীদের পুনর্বাসন ও কর্মসংস্থান বৃদ্ধি, কারাগারের ভেতরে বন্দীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা মুক্তির পর পুনরায় অপরাধে না জড়িয়ে পড়ে। বন্দীদের জন্য কাজের সুযোগ তৈরি করতে হবে, যেমন কারাগারে উৎপাদনশীল কাজে নিয়োগ করা, হস্তশিল্প, কৃষিশিল্প যা অলরেডি আছে তা আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে হবে। পরিশেষে বাংলাদেশের কারাগারে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধ এখন সময়ের দাবি।
শুধুমাত্র তদারকি ও বদলির মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন কঠোর আইন, স্বচ্ছ প্রশাসন, প্রযুক্তির ব্যবহার, মানবাধিকার নিশ্চিতকরণ এবং বন্দীদের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ। যদি এই সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়, তবে কারাগারের শুধুমাত্র শাস্তির জায়গা না হয়ে বন্দীদের সত্যিকার পুনর্বাসনের কেন্দ্র হয়ে থাকবে। এতে শুধু কারাগারের পরিবেশই বদলাবে না, বরং পুরো সমাজ অপরাধমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক দৃঢ়তা থাকলে এর বাস্তবায়ন সম্ভব। সবাইকে ধন্যবাদ ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য। ইনশাল্লাহ সামনের এপিসোডে হয়তো অন্য কোনো টপিকে কথা হবে আপনাদের সাথে। বাই।